ওয়েলকাম ব্যাক টু মাই এনআর টিউটোরিয়াল সেন্টার। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি পিবি শেরের লেখা দ্য স্কাইলার্ক কবিতাটির সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে আমি ফার্স্ট পার্টে এই স্কাইলার্ক কবিতাটির ফার্স্ট স্ট্যাঞ্জা থেকে ফিফথ স্ট্যাঞ্জা পর্যন্ত ডিটেলস বেঙ্গলি অ্যানালাইসিস করেছি। আজকে সিক্সথ স্ট্যাঞ্জা থেকে 14th স্ট্যাঞ্জা পর্যন্ত স্কাইলার্ক কবিতাটির বেঙ্গলি অ্যানালাইসিস করব। তবে আজকের আলোচনা করার পূর্বে তোমাদের প্রত্যেককে বলবো, যারা প্রথম পার্টের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই তোমরা প্রথম পার্টের ভিডিওটি দেখে এসো এবং তারপর আজকের আলোচনা শুনতে শুরু করো। যদি তোমরা আগের আলোচনা শুনে এসে আজকের আলোচনা শুনতে শুরু করো তাহলে স্কাইলার্ক কবিতাটির বিষয়বস্তু তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং জলের মতো সহজ হয়ে যাবে। তবে আজকের এই আলোচনার শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে এবং তোমরা আমার এই ভিডিওটিকে তোমার বন্ধু এবং বান্ধবীদের অবশ্যই শেয়ার করে দেবে এবং তাদেরকে দেখার সুযোগ করে দেবে। তবে এইটুকুই আমি বলতে পারি, তোমরা যদি আমার এই আলোচনা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত উইথ র্যাপ্ট অ্যাটেনশন অর্থাৎ অত্যাধিক মনোযোগের সঙ্গে শ্রবণ করো তাহলে আগামী এসএলএসটি পরীক্ষায় ইংরেজি সাবজেক্টের নবম দশম শ্রেণীতে এই টপিক থেকে যে সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলো আসবে তোমরা ইজিলি সেই সমস্ত কোশ্চেনের উত্তর করতে পারবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবং এটুকু আমি 100% গ্যারান্টি দিতে পারি। তবে চলো কথা না বেরিয়ে আজকের আলোচনা শুরু করি। স্ট্যাঞ্জা নম্বর 6 নম্বর স্ট্যাঞ্জাতে কি বলা হয়েছে? অল দ্য আর্থ অ্যান্ড ইয়ার উইথ দাই ভয়েস ইজ লাউড। অল দ্য আর্থ মানে সমগ্র পৃথিবীকে বোঝানো হয়েছে। অ্যান্ড ইয়ার মানে বায়ুমণ্ডল বা বাতাস। উইথ মানে দ্বারা, দাই মানে তোমার বলতে এখানে স্কাইলার্ককে বোঝানো হয়েছে। দাই ভয়েস ইজ লাউড মানে তোমার অ্যাকচুয়ালি স্কাইলার্ককে উদ্দেশ্য করে বলা হয়েছে যে হে স্কাইলার্ক, তোমার সুমিষ্ট কণ্ঠে, তোমার সুরেলা কণ্ঠে কি হয়েছে? সমগ্র আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে। অ্যাজ হোয়েন নাইট ইজ বেয়ার, ঠিক যেমন মানে মেঘমুক্ত রাত্রির আকাশ, মানে মেঘমুক্ত রাত্রির আকাশের মতো তোমার কণ্ঠ, তোমার সুরেলা সঙ্গীতে কি হয়েছে? সমগ্র পৃথিবীর আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে। ফ্রম ওয়ান লোনলি ক্লাউড, লোনলি মানে হচ্ছে নিঃসঙ্গ, মানে একাকী নিঃসঙ্গ একটি মেঘের টুকরো কি করেছে? দ্য মুন রেন্স আউট হার বিমস, মানে চাঁদটা কি করেছে? চাঁদটা একটা নিঃসঙ্গ মেঘের আড়ালে থেকে চাঁদ কি করছে? তার যে আলো, তার যে জ্যোৎস্না প্লাবিত যে আলো, সেই আলোটা বৃষ্টির ন্যায় বর্ষণ করছে। অ্যান্ড হেভেন ইজ ওভারফ্লোড, এবং সমস্ত আকাশটা, হেভেন বলতে এখানে স্কাইকে বোঝানো হয়েছে, সমস্ত আকাশটা ওভারফ্লোড হয়েছে, পরিপ্লাবিত হয়েছে। ওভারফ্লোড মানে হচ্ছে ফিল্ড কমপ্লিটলি অ্যাজ ইট স্পাইলিং ওভার। তাহলে এখানে এক টুকরো মেঘের আড়ালে থেকে চন্দ্র অর্থাৎ চাঁদটি কি করেছে? তার আলো, তার জ্যোৎস্না বা তার আলোটাকে কি করেছে? বৃষ্টির ন্যায় বর্ষণ করছে এবং সমস্ত আকাশমণ্ডলীকে ওভারফ্লোড অর্থাৎ পরিপ্লাবিত করছে। এখানে স্কাইলার্ক পাখিটিকে যেমন দেখা যায় না, কিন্তু তার সুরেলা সঙ্গীত এবং তার মেলোডি তার কণ্ঠস্বর থেকেই বোঝা যায় যে স্কাইলার্ক পাখিটির অস্তিত্ব আছে। ঠিক তেমনই এখানে চাঁদটি মানে মেঘের আড়াল হয়ে গিয়েছে, তাকে ঠিকঠাক দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তার যে মুনবিমস, তার যে চন্দ্ররশ্মি, সেই চন্দ্ররশ্মি সে বৃষ্টির মতো বর্ষণ করছে। এই চন্দ্ররশ্মির দ্বারাই বোঝা যাচ্ছে যে চাঁদের অস্তিত্ব আকাশে আছে।
কবি এটাই এখানে বলতে চেয়েছেন। হোয়াট দাও আর্ট উই নো নট, হোয়াট ইজ মোস্ট লাইক দি। অ্যাকচুয়ালি এই লাইনের মধ্য দিয়ে কি প্রকাশ হয়েছে? দিস লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস প্রোফাউন্ড সেন্স অফ মিস্ট্রি অ্যান্ড ওয়ান্ডারিং। মানে অ্যাকচুয়ালি এই লাইনের মধ্য দিয়ে স্কাইলার্ক পাখি সম্পর্কে কবির মনের যে জিজ্ঞাসা এবং কবির মনের যে মানে স্কাইলার্ক পাখি সম্পর্কে যে রহস্য এবং তার যে কবির যে অবাক হয়ে যাওয়া যে স্কাইলার পাখি নিশ্চয়ই কোনো সাধারণ পাখির মতো পাখি নয়, কারণ সাধারণ পাখি যদি হতো তাহলে এত সুরেলা কণ্ঠ লক্ষ্য করা যেত না। মানে এই যে সুমিষ্ট সুরেলা কণ্ঠে কবি স্পেলবাউন্ড হয়ে যাওয়ার জন্য কবির মনে হয়েছে যে এই স্কাইলার পাখিটি আসলে কিন্তু পাখি নয়। তো এই লাইনের মধ্য দিয়ে কবির মনের মধ্যে যে রহস্য, তাই স্কাইলার পাখি সম্পর্কে যে রহস্য সৃষ্টি হয়েছে এবং তিনি যে আশ্চর্য হয়েছেন তার সেই আশ্চর্য হওয়া এবং তার যে রহস্য, সেই রহস্যটাই এই লাইনের মধ্য দিয়ে তিনি প্রকাশ করতে চেয়েছেন। কি জানতে চেয়েছেন? হোয়াট দাও, মানে হোয়াট দাও আর্ট উই নো নট। আসলে স্কাইলার্ককে উদ্দেশ্য করে বলেছে যে হে স্কাইলার্ক, তুমি কি আসলে তা আমরা জানি না। হোয়াট ইজ মোস্ট লাইক দি, এই পৃথিবীতে তোমার মতো সুন্দর জিনিস কি আর কোনো কিছু আছে? এইভাবে কবি মানে স্কাইলার্কের রহস্য উদ্ঘাটন করার জন্য এই ধরনের রিটোরিক্যাল কোশ্চেন তিনি এই স্ট্যান্জার মধ্য দিয়ে করেছেন। ফ্রম রেনবো ক্লাউডস দেয়ার ফ্লো নট ড্রপ সো ব্রাইট টু সি। এখানে ফ্রম রেনবো ক্লাউড মানে রামধনু থেকে, এখানে রেনবো ক্লাউড হচ্ছে কালারফুল অ্যান্ড ইনডিসেন্ট ক্লাউডস পসিবলি সাজেস্টিং বিউটি অ্যান্ড মিস্ট্রি। এখানে রেনবো ক্লাউড বলতে বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি বৃষ্টির পরে অথবা সূর্যোদয় এবং সূর্যাস্তের পরে আকাশে এক ধরনের রঙিন মেঘের সৃষ্টি হয়। আকাশে এক ধরনের রঙিন মেঘের সৃষ্টি হয়। এই রঙিন এবং সুন্দর মেঘ থেকে এমন কিছু ঝরে পড়ে না, এত উজ্জ্বল কণা যা দেখতে পাওয়া যায় এবং যেগুলোর সঙ্গে স্কাইলার্কের কোনো তুলনা করাই চলে না। অ্যাকচুয়ালি এখানে বোঝানো হয়েছে যে রেনবো হচ্ছে রঙিন মেঘ, সেই রঙিন মেঘ থেকে এমন কিছু উজ্জ্বল বৃষ্টির ফোঁটা ঝরে পড়ে না যেগুলোর সঙ্গে স্কাইলার্কের তুলনা করা চলে, যেগুলোর সঙ্গে স্কাইলার্কের তুলনা করা চলে। অর্থাৎ রেনবো অর্থাৎ রঙিন বৃষ্টি থেকে যে মানে বৃষ্টির ফোঁটাগুলো ঝরে পড়ে সেগুলো অতটা উজ্জ্বল নয় যেগুলোর সঙ্গে স্কাইলার্কের তুলনা করা চলে। অ্যাজ ফ্রম দাই প্রেজেন্স শাওয়ার্স এ রেন অফ মেলোডি। কিন্তু তোমার উপস্থিতিতে, স্কাইলারকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে তোমার উপস্থিতিতে মানে তোমার যে সুরেলা সঙ্গীত, সেই সুরেলা সঙ্গীতটা বৃষ্টির মতো বর্ষিত হয় এই পৃথিবীর মানব মণ্ডলীর কর্ণকুহুবরে। অর্থাৎ তোমার যে সুরেলা সঙ্গীত, সেই সুরেলা সঙ্গীতটা কি হয়, বৃষ্টির মতো বর্ষিত হয় এবং মানুষ সেটা উপভোগ করে এবং এনজয় করে। তাহলে রেনবো ক্লাউড অর্থাৎ রঙিন মেঘের মধ্যে এমন কিছু অতটা উজ্জ্বল নাই যেগুলোর সঙ্গে তোমার স্কাইলার্কের সঙ্গে তুলনা করা চলে। কিন্তু স্কাইলার্কের উপস্থিতিতে মানে স্কাইলার্কের সুমিষ্ট কণ্ঠ মানে এতটা মনোরম বা এতটাই সুন্দর এবং এতটা হৃদয়গ্রাহী এবং মনোগ্রাহী যে তোমার উপস্থিতিতে তোমার সেই সুরটা বৃষ্টির ন্যায় বর্ষিত হয় পৃথিবীতে। নেক্সট স্ট্যাঞ্জা। লাইক এ পোয়েট হিডেন ইন দ্য লাইট অফ থট। এই স্ট্যাঞ্জার মধ্য দিয়ে মানে এই পরবর্তী স্ট্যাঞ্জাগুলোতে কবি মানে এ সিরিজ অফ সিমিল ইউজ করেছেন স্কাইলার্কের সঙ্গে, মানে স্কাইলার্কের সঙ্গে বিভিন্ন বিষয়ের তুলনা করে তিনি স্কাইলার্কের রহস্য মানে উদ্ঘাটন করার চেষ্টা করেছেন। এই স্ট্যাঞ্জাতে কবি একটা কবির সঙ্গে স্কাইলার্ক পাখির তুলনা করেছেন। কিভাবে? লাইক এ পোয়েট হিডেন
মানে একজন কবি হিডেন লুকায়িত থাকে কোথায়? ইন দ্য লাইট অফ থট। লাইট অফ থট শব্দের অর্থ হলো চিন্তা ও কল্পনার আলোয়। মানে একজন কবি চিন্তা ও কল্পনার আলোয় লুকায়িত থাকে বা লুকিয়ে থাকে। সে লুকিয়ে থেকে অর্থাৎ সবার, একজন কবি কি করে? সবার অগোচরে থেকে লুকায়িত অবস্থায় আড়ালে থেকে তিনি মানব সভ্যতার বা মানব সমাজের কাজ করতে চান। এই জন্য তিনি মানে পিবি শেলি এই স্কাইলার্ক পাখি কি করেছে, তার সুরেলা সঙ্গীত দ্বারা যেমন ভুবন মাতিয়ে দেয়, কিন্তু তার উপস্থিতি না থাকা সত্ত্বেও তিনি গোপন জায়গা থেকে, অর্থাৎ আকাশে থাকে অথচ তার অস্তিত্ব আমরা তার মানে তাকে আমরা দেখতে পাই না, কিন্তু তার কণ্ঠে আমরা মানে স্পেল বাউন্ড হয়ে যাই। ঠিক সেরকমই এখানে একজন কবি কি থাকে? চিন্তা ও কল্পনার আলোয় মানে সম্পূর্ণরূপে অ্যাবজর্ব থাকে এবং আড়ালে লুকিয়ে থাকে। সিঙ্গিং, সিঙ্গিং বলতে এখানে গান করা। হাইমস, হাইমস শব্দের অর্থ হচ্ছে সাক্রিড সং অর এ পোয়েমস টাইপিক্যালি ইউজড ইন রিলিজিয়াস ওরশিপ। মানে হাইমস, মানে হাইমস বলতে এখানে বোঝানো হয়েছে পবিত্র গান অথবা কবিতা, যেটাকে সাধারণত বিভিন্ন ধর্মীয় রিলিজিয়াস মানে ধর্মীয় অনুষ্ঠানে ওরশিপ করা হয়। একে বলা হচ্ছে হাইমস। আনবিডেন, আনবিডেন মানে হচ্ছে কারোর অনুমতি ছাড়াই। নট কমেন্ডেড অর ইনভাইটেড, অর্থাৎ স্পন্টিনিয়াসলি। তাহলে একজন কবি সবার অগোচরে থেকে আড়ালে থেকে কাজ করতে চান। অ্যাকচুয়ালি সাহিত্য, সেটা ইংরেজি সাহিত্য বা বাংলা সাহিত্য যাই হোক না কেন, সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। মানে কবিরা কি করে? মানে তৎকালীন প্রচলিত সমাজ ব্যবস্থায় বিভিন্ন রীতিনীতি এবং কুসংস্কার, যেগুলোর বিরুদ্ধে লেখনী ধারণ করে মানব সমাজকে সচেতন করতে চায়, এবং এইভাবেই তারা বিপ্লবের পেছনে, বিপ্লব ঘটানোর ক্ষেত্রে কিন্তু একটা কার্যকরী ভূমিকা নেয়। তাহলে এইভাবে কবি কি করে? কবি একটা আদর্শবান কবি, সে কি করে? গোপনে আড়ালে থেকে তার চিন্তার দ্বারা, তার লেখনীর দ্বারা তিনি কি করতে চান? সমাজ পরিবর্তন করতে চান। অ্যাকচুয়ালি তার এই যে মানে কবিতা রচনা করা বা কবির যে চিন্তা ভাবনা, সেই ভাবনাগুলো তিনি বিভিন্ন গদ্য বা পদ্যর মাধ্যমে প্রকাশ করে জনগণকে সচেতন করতে চান। তাহলে এখানে একজন কবি একজন কবি কি করতে চাই? গোপনে থেকে, সবার অগোচরে থেকে, আড়ালে থেকে তার লেখন প্রক্রিয়ার দ্বারা, তার এই লেখন প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে সিঙ্গিং। মানে স্কাইলার্ক পাখি যেমন গান করে, তেমনি লেখক এখানটাই তার যে কবিতা রচনা করার যে বিষয়টা, সেখানে এটাকে বলা হয়েছে সিঙ্গিং। এই কবিতা সে রচনা করে সম্পূর্ণভাবে কোথা থেকে? স্পন্টিনিয়াসলি, অন্য কারো কোনো অনুমতি না নিয়ে, নিজের ইচ্ছায়, নিজের মন থেকে উত্থাপিত হওয়ার পরে মানে তার মন থেকে যে বিষয়টা স্পন্টিনিয়াসলি ফুটে ওঠে, সেটাই তিনি মানব সমাজে কি করতে চাই? মানব সমাজে তিনি পরিবেশন করতে চান। এখানে হাইমস শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি সোলফুল পোয়েটিক এক্সপ্রেশন। মানে এই এক্সপ্রেশনের মাধ্যমে তিনি মানব সমাজের কাজ করতে চান। টিল দ্য ওয়ার্ল্ড ইজ রট, মানে এই জগৎ না গড়া পর্যন্ত, যতক্ষণ না এই জগৎ না গড়ে উঠছে ততক্ষণ পর্যন্ত কবি কিন্তু এই কাজটা করতে চান। মানে যতক্ষণ না কবি তার গানের দ্বারা সমাজ ও সমাজের মানুষের মানুষের মন প্রভাবিত করতে পারে, ততক্ষণ কবি কিন্তু তার এই লেখন প্রক্রিয়া, তার এই লেখনের কাজ করে যেতে থাকে। আসলে মনের গভীর থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসা কাব্যিক প্রকাশ প্রকাশ ঠিক যা প্রার্থনার মতো আধ্যাত্মিক ও পবিত্র। টু সিম্প্যাথি উইথ হোপস অ্যান্ড ফিয়ার্স ইট হিডেড নট। হিডেড শব্দের অর্থ হচ্ছে মনোযোগ না দেওয়া। তাহলে এখানে সেই সমস্ত আশা ও ভয়ের প্রতীক
অনুভূতিশীল করে তোলে মানুষকে, যেগুলি তারা আগে উপেক্ষা করেছিল। মানে অ্যাকচুয়ালি কবির যে লেখনী, সেই লেখনী প্রক্রিয়া শুরু হওয়ার আগে সেই সমস্ত আশা এবং ভয়ের প্রতীক যেগুলো মানুষকে অনুভূতিশীল করে তোলে, সেইগুলোকে মানুষ কিন্তু উপেক্ষা করত। কিন্তু কবির তার কাব্যিক রচনার অব্যাহতি পরে কিন্তু মানুষ সেই বিষয়গুলোকে গুরুত্ব দিতে শুরু করেছে। অ্যাকচুয়ালি এই স্ট্যাঞ্জার মধ্য দিয়ে কবি মানে পোয়েট এটাই বোঝাতে চেয়েছেন যে একজন কবি সকলের অগোচরে আড়ালে থেকে তার কাব্যিক রচনার দ্বারা যেমন মানব সমাজ এবং মানব সভ্যতার একটা আমূল পরিবর্তন ঘটাতে চান, ঠিক তেমনি স্কাইলার্ক পাখি, সে আকাশে অবস্থান করছে, তাকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু তার সুমিষ্ট কণ্ঠে এ ভুবন মাতিয়ে দিয়েছে এবং কবির হৃদয়কে স্পেল বাউন্ড করে দিয়েছে। এই যে সিমিলারিটি, মানে কবি আড়ালে থেকে তার পোয়েট বা তার পোয়েট্রি রচনার মাধ্যমে সমাজ ব্যবস্থায় প্রভাব ফেলতে চাই, ঠিক তেমনি স্কাইলার্ক পাখি আকাশে সমস্ত মানুষের দৃষ্টি থেকে আড়ালে থেকে, মানে অদৃশ্য অবস্থায় থেকে তিনি এমন এক সঙ্গীত পরিবেশন করছেন যে সঙ্গীত দ্বারা মানব জগৎ এবং সেই সঙ্গে কবির মনের মধ্যে এক প্রবল আলোড়ন সৃষ্টি করেছে। এই যে সিমিলারিটি, পোয়েট এবং স্কাইলার্কের মধ্যে যে সিমিলারিটি, এই সিমিলারিটির জন্যই তিনি এই সিমিলারিটাই এই স্ট্যাঞ্জার মধ্যে তিনি ব্যাখ্যা করতে চেয়েছেন।
Next stanza. Like a highborn maiden in a palace tower, soothing her love-laden soul in sacred hour, with music sweet as love, which overflows her bower. এই স্ট্যাঞ্জাটিতে কবি পার্সি বিসি শেলি মানে স্কাইলার্ককে কোনো মিনারবাসিনী অভিজাত কুমারীর সহিত তুলনা করেছেন। এই অভিজাত কুমারী যেরূপ তার একান্ত গোপন মুহূর্তে ভালোবাসায় বিভোর হৃদয়কে গান গাহিয়া শান্ত করার চেষ্টা করেছেন, ঠিক সেইরূপ চাতক পাখিও ঠিক আকাশে সবার আড়ালে থেকে সে সুমিষ্ট কণ্ঠে গান গেয়ে এই বিশ্বভ্রমণকে মাতিয়ে দিয়েছেন। এইভাবে তিনি স্কাইলার্ক পাখিকে এক সম্ভ্রান্ত পরিবারের এক মহিলার সঙ্গে তুলনা করেছেন। লাইক এ হাইবর্ন মেডেন হাইবর্ন মানে হচ্ছে উচ্চ বংশজাত সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকারিণী এক মহিলা। মেডেন মানে হচ্ছে কুমারী মহিলা। তাহলে উচ্চ বংশজাত সম্ভ্রান্ত অভিজাত সম্প্রদায়ে জন্মগ্রহণকারী এক কুমারী মহিলা। ইন এ প্যালেস টাওয়ার মানে প্যালেস মানে হচ্ছে অট্টালিকা বা বড় প্রাসাদ, টাওয়ার মানে হচ্ছে গম্বুজ। বড় প্রাসাদের মানে উপরে একটা গম্বুজ ছিল, একটা ছোট্ট সংকীর্ণ কক্ষ ছিল, সেই কক্ষে তাকে বন্দি করে রাখা হয়েছে। কারণ এখানে এই সম্ভ্রান্ত পরিবারের এই মহিলাটি হয়তোবা কোনো নিচু বংশজাত কোনো ছেলের সঙ্গে প্রেম করেছে বা ভালোবাসা করেছে, যে সম্পর্কটা ছিল সমাজ বিরোধী বা সমাজ নিষিদ্ধ হয়েছিল, এবং বাবা মা এই কারণে তার প্রেমিকের সঙ্গে যেন তার কন্যা বা মহিলাটি দেখা করতে না পারে, তার জন্য তাকে একটা গম্বুজে বা একটা মিনারে তাকে আবদ্ধ করে রেখেছিল, আটক করে রেখেছিল। এই অবস্থায় তার প্রেমিকের সঙ্গে দেখা করতে না পারার জন্য এই সম্ভ্রান্ত পরিবারের এই মহিলাটির মন হৃদয় সম্পূর্ণটা ভারাক্রান্ত হয়েছিল। তাই এই ভারাক্রান্ত হৃদয়কে শান্ত করার জন্য কি করছিল? সুদিং হার লাভ লেডেন সুল ইন সেক্রেট আওয়ার। সুদিং মানে হচ্ছে কমফোর্ট বা কনসোলিং বা কামিং, মানে সান্ত্বনা বা শান্ত করার চেষ্টা করেছিল। কাকে? হার লাভ লেডেন সুল। লাভ লেডেন সুল মানে হচ্ছে তীব্র ভালোবাসায় ভারী বা গভীর আবেগে উপচে পড়া ভারাক্রান্ত হৃদয়কে সে শান্ত করার চেষ্টা করছিল গান গেয়ে। উইথ মিউজিক মানে হচ্ছে গান। সুইট অ্যাজ লাভ, অ্যাকচুয়ালি এই মহিলাটি তার প্রেমিকার সঙ্গে সম্পর্কটা যতটা মিষ্টি ছিল, এই গানটাও ছিল ততটাই মিষ্টি। এখানে একটি সিমিলি ব্যবহার করা হয়েছে। এখানে ভালোবাসায় মধুর সঙ্গীত, অর্থাৎ মেয়েটির সঙ্গীতের মাধুর্যকে সরাসরি ভালোবাসার গভীর সুন্দর অনুভূতির সঙ্গে তিনি তুলনা করেছেন। এই যে মেয়েটির সঙ্গীত, সুমিষ্ট সঙ্গীত, এই সঙ্গীতটা ছিল ভালোবাসার মতোই মনোরম বা ভালোবাসার মতোই মিষ্টি। এই মিষ্টি সঙ্গীত দ্বারা কি করছিল? হুইচ ওভারফ্লোজ হার বাওয়ার, যে কক্ষে তাকে বন্দি করে রাখা হয়েছিল সেই কক্ষটাকে বলা হচ্ছে বাওয়ার, এবং সেই বাওয়ারটা কি হয়েছিল? এই মেয়েটির সুন্দর সুমিষ্ট কণ্ঠে পরিপ্লাবিত হয়েছিল, বা সমস্ত বাওয়ারটা উপচে পড়ছিল এই মেয়েটির সুমিষ্ট কণ্ঠে। নেক্সট স্ট্যাঞ্জা। লাইক এ গ্লোওয়ার্ম গোল্ডেন ইন এ ডেল অফ ডিউ, স্ক্যাটারিং নেক্সট। লাইক এ গ্লোওয়ার্ম গোল্ডেন, এখানে সোনালি জোনাকি পোকা, অর্থাৎ সোনালির মতো জোনাকি পোকা। ইন এ ডেল অফ ডিউ, শিশির ভেজা একটা ছোট্ট উপত্যকায়। ডেল মানে হচ্ছে স্মল ভ্যালি। তাহলে মানে লাইক এ গ্লো ওয়ার্ম গোল্ডেন ইন এ ডেল অফ ডিউ, অর্থাৎ সোনালি জোনাকি পোকা ইন এ ডেল অফ ডিউ মানে হচ্ছে একটা ছোট্ট একটা উপত্যকা, শিশির ভেজা একটা উপত্যকায়। স্ক্যাটারিং মানে হচ্ছে স্প্রেড বা ছড়িয়ে দেওয়া। আনবিহোল্ডেন শব্দের অর্থ হচ্ছে নট ওয়িং অব্লিগেশন,
অর্থাৎ কোনো বাধ্যবাধকতায় নয়, এটা সম্পূর্ণ নিজের ইচ্ছায়। ইটস এরিয়াল হিউ, ইটস এরিয়াল হিউ রিলেটেড টু এয়ার বা ইথিরিয়াল, এখানে এটা বলা যেতে পারে যে হালকা বাতাসে ভেসে থাকা মানে আলোর যে আভা, সেই আলোর আভাটাকে কি করে, স্ক্যাটারিং করে। কোথায় করে? অ্যামং দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রাস, মানে ফুল এবং ঘাসের মধ্যে সে ছড়িয়ে দেয়। হুইচ স্ক্রিন ইট ফ্রম দ্য ভিউ, যেগুলো, যে ফুলগুলো, যে ঘাসগুলো কি করে এই জোনাকি পোকাকে মানে অন্যের দৃষ্টি থেকে নিজেকে লুকিয়ে রাখে। বাস, তাহলে এই স্ট্যাঞ্জার মধ্য দিয়ে কবি কিভাবে মানে স্কাইলার্কের সঙ্গে একটা জোনাকি পোকার তুলনা করেছেন সেটি একটু বিষয়টি বুঝে নেওয়া দরকার। বিষয়টা হচ্ছে, জোনাকি পোকা যেমন নিজে দেখা না দিয়ে অর্থাৎ আড়ালে থেকে, অর্থাৎ ফ্লাওয়ার এবং ঘাসের মধ্যে সে লুকিয়ে থাকে, সেই লুকিয়ে থেকে কি করে তার হালকা আলোর মানে আভা ফুল ও ঘাসের মধ্যে ছড়িয়ে দেয়। তাহলে ফুল এবং ঘাসের মধ্যে জোনাকি পোকা লুকিয়ে থাকে, দিয়ে বাতাসে ভাসমান যে হালকা আলোর যে আভা, সেই আভাটা কি করে ফুল এবং ঘাসের মধ্যে ছড়িয়ে দেয়। ঠিক তেমনি আকাশে স্কাইলার্ক পাখি অদৃশ্য থাকে এবং অদৃশ্য থেকে তার সুমিষ্ট সঙ্গীত দিয়ে, সেই সুমিষ্ট সঙ্গীত দিয়ে এই বিশ্বভুবনকে সে মাতিয়ে তোলে এবং বিশ্বভুবনে তার সুন্দর সুরেলা কণ্ঠ সে বর্ষণ করে। নেক্সট, লাইক এ রোজ, এই স্ট্যাঞ্জাতে কবি মানে স্কাইলার্ক পাখিটিকে একটা গোলাপ ফুলের সঙ্গে তুলনা করেছেন। কিভাবে তুলনা করেছেন? লাইক এ রোজ, লাইক এ রোজ ইমবাওয়ার্ড, ইমবাওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে এনক্লোজড মানে বেষ্টিত, অর সারাউন্ডেড অথবা ঘেরা অবস্থায়। মানে একটা গোলাপ ফুল কি করে বেষ্টন করে থাকে, সে সম্পূর্ণ ঘেরা অবস্থায় থাকে। ইন ইটস ওন গ্রিন লিভস, তার নিজস্ব সবুজ পাতা দ্বারা। মানে এখানে গোলাপ ফুলটা কি করে, গোলাপ ফুলটা সম্পূর্ণভাবে ঢাকা অবস্থায় থাকে তার নিজস্ব সবুজ পাতা দ্বারা। গ্রিন লিভস মানে হচ্ছে ফলিজ অব দ্য রোজ, মানে গাছের যে সবুজ, গোলাপ গাছের যে সবুজ পাতা, সেই পাতা দ্বারা একটা গোলাপ ফুল সম্পূর্ণভাবে কি করে মানে ঢাকা অবস্থায় থাকে, কভার্ড অবস্থায় থাকে। বাই ওয়ার্ম উইন্ডস, ওয়ার্ম মানে উষ্ণ বাতাস, এখানে ওয়ার্ম উইন্ডস বলতে এখানে মানে গ্রীষ্মকালের যে মৃদমন্দা বাতাস, সেই মৃদমন্দা বাতাসকে বলা হয়েছে ওয়ার্ম উইন্ডস। গ্রীষ্মকালে প্রবাহিত এই মৃদমন্দা বাতাস কি করে, এই মৃদমন্দা বাতাসটা কি করে ওই পাপড়িগুলোকে আঘাত করে এবং পাপড়িগুলো ভেঙে পড়ে এবং গোলাপ ফুলটা প্রস্ফুটিত হয় এবং এই গোলাপ ফুলের মিষ্টি সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ে। টিল দ্য সেন্ট ইট গিভস মেক্স ফেন্ট, যতক্ষণ না পর্যন্ত এই সুমিষ্ট সেন্ট বা এই তীব্র সুবাস যতক্ষণ না পর্যন্ত অজ্ঞান করে ফেলে। মেক্স ফেন্ট, ফেন্ট মানে হচ্ছে অজ্ঞান করা, মূর্ছিত হওয়া। উইথ টু মাচ সুইট, মানে এই গোলাপ ফুলের তীব্র সুবাসে কি করে দোজ হেভি উইং থিপস, হেভি উইং থিপস বলতে এখানে পতঙ্গ, বিশেষ করে মৌমাছিকে বোঝানো হয়েছে। এই মৌমাছিরা গোলাপ ফুলের মিষ্টি সুবাসে মানে সেই গোলাপ ফুলের মিষ্টি সুবাস এনজয় করার জন্য তীব্র গতিতে সেই গোলাপ ফুলের দিকে এগিয়ে যায় এবং এই গোলাপ ফুলের মিষ্টি সুগন্ধেতে এই বীজগুলো এই বীজগুলো অর্থাৎ মৌমাছিগুলো ফেন্ট হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তাহলে যতক্ষণ না পর্যন্ত মানে গোলাপ ফুল তার মিষ্টি সুগন্ধি দ্বারা তার দিকে আকৃষ্ট হওয়া মৌমাছিদেরকে অজ্ঞান করে না তোলে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সুবাস চারিদিকে, এই গোলাপ ফুলের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ে। নেক্সট, সাউন্ড অফ ভার্নাল শাওয়ার, সাউন্ড মানে শব্দ, ভার্নাল, ভার্নাল শব্দের অর্থ হচ্ছে স্প্রিং টাইম, অর্থাৎ বসন্তের আগমনে যে বৃষ্টি হয়, হালকা বৃষ্টি হয়, সেই বসন্তের আগমনে হালকা বৃষ্টির যে শব্দ,
সেই শব্দকে বলা হয়েছে ভার্নার। সাওয়ার, সাওয়ার মানে হচ্ছে বৃষ্টি। অন দ্য টুইঙ্কল গ্রাস, টুইঙ্কল গ্রাস, টুইঙ্কল মানে হচ্ছে ঝিকমিক করা, গ্রাস মানে হচ্ছে তৃণভূমি। অর্থাৎ বর্ষার মানে স্প্রিং টাইম আগমনের সঙ্গে সঙ্গে যে হালকা মৃদু মানে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টি যখন তৃণভূমির ওপরে পড়ে তখন ওই তৃণভূমির অর্থাৎ প্রত্যেকটা যে ঘাস, সেই ঘাসের মাথায় সেই ছোট ছোট বৃষ্টির কণাগুলো অবস্থান করে এবং সেই বৃষ্টির কণাযুক্ত তৃণভূমির ওপরে যখন সূর্যের আলো পড়ে তখন সেটা ঝিকমিক করে, এই জন্য বলা হয়েছে টুইঙ্কেল। মনে হচ্ছে যেন ওই টুইঙ্কিল অর্থাৎ মিটমিট করে জ্বলছে। এখানে এটাই কবি বোঝাতে চেয়েছেন। অর্থাৎ বসন্তের আগমনে হালকা বৃষ্টির ফলে সেই বৃষ্টির ছোট ছোট কণা, জলকণাগুলো কি করে ওই ঘাসের উপরে অবস্থান করে, প্রত্যেকটা ঘাসের উপরে অবস্থান করে এবং তার ওপর যখন সূর্যের আলো এসে পড়ে তখন সমস্ত তৃণভূমিটা যেন ঝিকমিক করে। রেন অ্যাওয়াকেন ফ্লাওয়ার্স, এবং এই বসন্তকালের যে হালকা বৃষ্টি, সেই বৃষ্টিগুলো কি করে, এই বৃষ্টিগুলো অনেক ফুলের কুঁড়িগুলোকে প্রস্ফুটিত করে তোলে, অর্থাৎ ফুলগুলোকে এখানে প্রস্ফুটিত করে, ফুলগুলো ঘুমন্ত ফুলের কুঁড়িতে ফুলে পরিপূর্ণ হয়ে যায়। অল দ্যাট এভার ওয়াজ, মানে এই পৃথিবীতে যা কিছু আনন্দময়, নির্মল এবং সজীব, এইগুলো যুগ যুগ ধরে এই পৃথিবীতে টিকে আছে। তাহলে পৃথিবীর যাহা কিছু আনন্দময়, তাহলে এখানে কবি বলতে চাইছে অল দ্যাট এভার ওয়াজ, মানে যে জিনিসগুলো মানে যুগ যুগ ধরে মানে অমর হয়ে আছে সেইগুলো, যেমন জয়াস আনন্দময়, অ্যান্ড ক্লিয়ার, ক্লিয়ার মানে স্বচ্ছ, অ্যান্ড ফ্রেশ, ফ্রেশ মানে সতেজ। তাহলে এই পৃথিবীতে যাহা কিছু আনন্দময়, নির্মল এবং সজীব, নির্মল এবং সজীব। দাই মিউজিক, দাই মিউজিক মানে দাই বলতে এখানে তোমার অর্থাৎ স্কাইলারকে বোঝানো হয়েছে। দাই মিউজিক ডোথ সারফাস, মানে সারফাস মানে হচ্ছে অতিক্রম করে যাওয়া। এই যে পৃথিবীতে যুগ যুগ ধরে যে আনন্দময়, স্বচ্ছ এবং সজীব এই জিনিসগুলো যুগ যুগ ধরে এই পৃথিবীতে অবস্থান করছে, কিন্তু এ সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে তোমার গান। এ সমস্ত সৌন্দর্যকে উপেক্ষা মানে সমস্ত সৌন্দর্যকে অতিক্রম করে গিয়েছে তোমার সুমিষ্ট কণ্ঠস্বর। কবি এখানে এটাই বোঝাতে চেয়েছেন। অর্থাৎ বসন্ত আগমনের সঙ্গে সঙ্গে প্রকৃতি যেমন সবুজ হয়ে ওঠে এবং সবুজ ঘাসের ওপরে ছোট ছোট জলকণা যখন অবস্থান করে তখন তার ওপর যখন সূর্যের আলো এসে পড়ে তখন এই আলোগুলো দেখে মনে হয়, আলো যখন এসে পড়ে তখন মনে হয় যেন ঘাসগুলি মিটমিট করে জ্বলছে। এ এক নয়নভিরাম অপরূপ একটা প্রাকৃতিক দৃশ্য। এই যে দৃশ্য, তারপরে এই বৃষ্টির আগমনের সঙ্গে সঙ্গে অনেক ফুল প্রস্ফুটিত হয় এবং তার সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে দেয় এবং ফুলগুলো যেন তার সৌন্দর্যের ডালি নিয়ে মানব সমাজ এবং প্রকৃতি জগৎ এবং সমস্ত কিছুকে যেন মুগ্ধ করে তোলে। এ সমস্ত কিছু সৌন্দর্য, তারপরে এই যে আনন্দ, স্বচ্ছ এবং সেই সঙ্গে সতেজ, এই যে জিনিসগুলো যুগ যুগ ধরে পৃথিবীতে অবস্থান করছে, এ সমস্ত কিছু প্রাকৃতিক সৌন্দর্যকেও যেন তোমার গান অতিক্রম করে যায়। তোমার গানের কোনো তুলনা নাই। আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ করছি। স্কাইলার কবিতার বাকি অংশ আগামী ভিডিওতে আলোচনা করব। যদি এই ভিডিওতে আমি সমস্তটাই আলোচনা করি তাহলে ভিডিওর লেংথ অনেকটাই বেড়ে যাবে। তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো। তবে যাওয়ার আগে একটা কথাই বলবো, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সর্বপ্রথম তোমার মোবাইলে পৌঁছে যায়। তবে ভালো থাকবে, সুস্থ থাকবে। নো মোর টুডে, বেস্ট অফ লাক এভরিবডি।